আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। রীতিমতো চমকে যাবেন। এবার আসিফ নজরুলকে নিয়ে একের পর এক নানা ধরনের তথ্য দিচ্ছেন কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন। এবার আসিফ নজরুলকে রয়ের এজেন্ট দাবি করে যে ভিডিও প্রকাশ করেছেন তা নিয়ে ব্যাপক সাড়া ফেলেছে, পড়ছে নানা ধরনের আলোচনা সমালোচনা। তবে সে সকল বিষয়ের এবার কড়া জবাব দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ নজরুল রয়ের এজেন্ট, এমন অপবাদের কড়া জবাব দিয়ে ইলিয়াসকে কি বার্তা দিলেন এই আসিফ মাহমুদ, সে বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট তুলে ধরব। সে সাথে আমরা যুক্তিটাও দেখব সাংবাদিক ইলিয়াস তিনিও কি বলেছিলেন। এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব কিন্তু ভয়াবহ এক গোপন তথ্য প্রকাশ করলো বিএনপির এই নেতা গয়েশ্বর। কে এমপি হবে, মন্ত্রী হবে তা সিদ্ধান্ত দিত দিল্লি, ভারত থেকে আসতো, এমন এক তথ্য তিনি প্রকাশ করলেন। এবং আপনাদের মাঝে সবশেষে যে বিষয়গুলো তুলে ধরবো, সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশের ছবি প্রকাশ করেছে ভারত। সেই সাথে আরো যা জানতে পারবেন, খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ, হঠাৎ করে কেন রাষ্ট্রপতির এমন আমন্ত্রণ খালেদা জিয়াকে, এ সকল বিষয় নিয়ে ভিডিওর শেষ অংশ তুলে ধরবো এক্সক্লুসিভ রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন মূল বিষয়গুলো আমরা দেখে নেই। সাংবাদিক ইলিয়াস হোসেন ও আসিফ নজরুলের মধ্যে যে তুমুল বিতর্ক তা যেন আরও বেড়ে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি এবার আসিফ নজরুলের একটি অডিও বার্তাও ফাঁস করেছেন তার লাস্ট ভিডিওতে, যেখানে উঠে আসতেছে তিনি কিভাবে কথা বলছেন এবং সেই সাথে তিনি যে একজন রয়ের এজেন্ট সে বিষয়গুলোও তুলে ধরেন। বিশেষ করে সম্প্রতি সময়ে সাংবাদিক ইলিয়াস হোসেন উপদেষ্টা অথবা আসিফ নজরুলের মধ্যে বাকবন্দিটা বেড়েই চলেছে। তার ইউটিউব চ্যানেলে তিনি স্পষ্ট করে তুলে ধরেন, পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি আপলোড করা হয়। ইলিয়াস হোসেন তার এক ভিডিও বার্তায় দাবি করেন, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি ভারতীয় দালাল এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি দাবি করেন আসিফ নজরুল কখনোই দেশের জনগণের স্বার্থের জন্য কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছিলেন কিন্তু আসিফ নজরুল নিজেই। তবে এরপর যে ভিডিওটা প্রকাশ করে যেখানে ব্যাপক বিষয় তুলে ধরে দাবি করা হয় আসিফ নজরুল একটি রয়ের এজেন্ট, এই বিষয়টা নিয়ে এবার উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু কড়া এক বার্তা দিয়েছেন। তিনি কি তুলে ধরলেন? আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপবাদের জবাব দিয়েছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে থেকে তিনি একটি পোস্ট করেন। তিনি বলেন, আন্দোলনে আসিফ নজরুলের ভূমিকাও তুলে ধরেন। তিনি বলেন, অর্থাৎ উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, যাকে রয়ের এজেন্ট বলছেন গত 2019 সাল থেকে অগ্রসনী বিরোধী লড়াইয়ের সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। তিনি লিখেছেন, এনআরসি সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদের আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15 থেকে 20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। আসিফ মাহমুদ আরও লেখেন, সমালোচনার কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি। এসব বিষয় কিছু বলতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকতে পারলাম বা থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলন পরিচালিত ছিল, যে আন্দোলন পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলুণ্ঠিত হবে বলেও দাবি করেন এই আসিফ মাহমুদ। তিনি একজন উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা। তিনি লাস্টে বলেন এতটুকুই আহ্বান থাকবে, অর্থাৎ তিনি বললেন নিজের দেশের মধ্যে এমন গ্যাঞ্জাম না করে আপনারা এবার শান্ত থাকুন এবং নিজের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পরবর্তী বাংলাদেশ 2.0 কিভাবে গঠন করা যায় সে সকল বিষয় নিয়ে তুলে ধরেন। এবার তুলে ধরতে যাচ্ছি, এবার গোপন এক তথ্য প্রকাশ করলেন গয়েশ্বর রায়, বিএনপির এই নেতা। তিনি বলেন, কে এমপি হবে, মন্ত্রী হবে তা সিদ্ধান্ত দিত ভারত। গত 15 বছর শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের উপর সীমাহীন খবরদারি করেছে বলেও অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া একটি ব্যাংকের কেন্দ্রীয় নিয়োগ হয়নি। সেই সাথে কে কোথায় বিচারপতি হবেন, কে কোথায় বড় পদে থাকবেন, কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন তারাও তা সিদ্ধান্ত দিত। শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রেই নয়, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনাও তারা হস্তক্ষেপ করেছে। ভারতের এই প্রবণতার পরিহার করার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ঠিক করবে কাকে কোথায় বসাবে, অন্যের পরামর্শের দরকার নেই। আমরা বন্ধুত্ব চাই, কারো প্রভুত্ব চাই না। এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছেন, তারা প্রায়ই আসেন।
এখন নতুন প্রেক্ষাপট, নতুন করে তিনি যা বলেছেন তাতে বোঝা যায় সম্পর্কের মাঝে কোনো ফাঁক ফোকরের ছিল। সেজন্য সম্পর্কটা নতুন করে নতুন আঙ্গিকে, বিশেষ করে বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ ও আকাঙ্ক্ষা সেটা উপলব্ধি করতে সচেষ্ট হবে ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশের সঙ্গে দেশের হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সঙ্গে নয়। ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বা স্বার্থকে সুসম্মত রেখে মর্যাদার ভিত্তিতে যদি বন্ধুত্ব থাকে তাহলে সেটি উভয় দেশের জন্য কল্যাণকর হবে বলেও গয়েশ্বর দাবি করেন। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির অবশেষে ছবি প্রকাশ করলো ভারত। ভারতের কোস্ট গার্ড তারা কিন্তু এই ছবিটি প্রকাশ করেছে। তারা স্পষ্ট করে যে বার্তা দেশবাসীকে দিল, সমুদ্র থেকে তুলে নিয়ে গিয়েছে ৭৮ বাংলাদেশিকে। ভারতীয় জলসীমায় অনুমোদিত মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি করছে ভারতের। টুইটারে বিষয়টা তারা স্পষ্ট করেই তুলে ধরে। এতে দেখা গেছে নৌযানে ডেকের ওপর হাত মাথার পিছনে রেখে হাঁটু গেড়ে বসে আছে বাংলাদেশি নাবিকরা, এবং তারা কিন্তু কোনোভাবেই বিশৃঙ্খলা করেনি। এ সময় নাবিকদের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের। অনুমতি ছাড়া ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি করে ভারতীয় কোস্টগার্ড। 2টি ট্রলার জব্দ করেছে। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলো প্যারাদ্বীপে আনা হয়েছে। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক নৌযান দুটি হল FV লাইলা 2 ও FV মেঘনা 5 নামের 2টি জাহাজ। এদিকে ভারতীয় কোস্টগার্ড আটকের বিষয়টি স্বীকার করা এই বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া উদ্ধার আহ্বান জানিয়েছে C&F অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন। গত সোমবার খুলনার হিরন পয়েন্টের এলাকায় অদূরে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী 89 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ভারতীয় কোস্টগার্ড ৭৮ জনের কথা স্বীকার করলো। তাহলে বাকি জন কোথায় গেল, এখন কিন্তু প্রশ্ন রয়েই যায়। এদিকে যে বিষয়টা এবার উঠে আসলো, খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ। হঠাৎ করে রাষ্ট্রপতি এমন আমন্ত্রণ কেন দিল? শুধু তাই না, বঙ্গবন্ধু বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJD-M জাহিদ হোসেন। জানতে চাইলে তিনি স্পষ্ট করে নানা ধরনের তথ্য দিয়ে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাত 8টার দিকে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির সামরিক সচিব এই আমন্ত্রণপত্রটি তার কাছে পৌঁছে দিয়েছেন বলেও জানা যায়। তাহলে এখন দেখা যাচ্ছে প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এখন দেখা যেতে একের পর এক নানা ধরনের বিষয় উঠে আসছে। এখন বিএনপি সামনের দিন কিভাবে তাদের ভূমিকা পালন করতে পারবে। এদিকে তারেক রহমান কিন্তু বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে চাই তাহলে অবশ্যই আমাদের মধ্যে অর্থাৎ জনগণের মধ্যে আস্থা ফেরাতে হবে। এই আস্থাটা আরো তারা কবে ফেরাতে পারে সেটা কিন্তু এখন দেখার বিষয়। দিন যত যাচ্ছে বিএনপির কাছ থেকে মানুষের কিন্তু যে মনোযোগ ছিল সেটা সরে যাচ্ছে। একের পর এক বিএনপির নানা ধরনের চাঁদাবাজি সহ অনেক জায়গায় কিন্তু এমন প্রমাণ পাওয়া গেছে। এ সকল বিষয় থেকে বিএনপিকে কিন্তু আরো খুব সতর্ক থাকতে হবে এবং এই সতর্কতার সাথে জনগণকে আবার উদ্বুদ্ধ করতে হবে।